নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। ফুটবলের রাজপুত্র এলেন ফুটবল প্রিয় বাঙালিদের মাঝে, কিন্তু চরম বিশৃঙ্খলা। একে অপরের দোষ দায় ঠাড়াঠাড়ি চলছে, কিন্তু আয়োজনে কি কোথাও ঘামতি ছিল? কারণ দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ পারলো, কলকাতা কেন পারলো না? যে বাঙালি ফুটবল প্রিয় বাঙালি, ঘামতিটা ঠিক কোথায় সেটা খোঁজার আমরা চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সম্পাদক উত্তম সাহা। আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার। খামতিটা কোথায়? দিল্লি পারলো, মুম্বাই পারলো, হায়দ্রাবাদ পারলো, বাংলা কেন পারলো না? দেখুন, খুব সংক্ষেপে উত্তর দিতে বললে বলা যায় যে ওই তিনটে রাজ্যে তৃণমূল নামে কোনো সরকার নেই। সেকেন্ডলি বলবো যে বাংলার যে ফুটবল কালচার ছিল, বাংলার যে পরিচয় ছিল, কলকাতার ফুটবল দর্শকদের যে উন্মাদনা ছিল, সেটা বর্তমান সরকার ম্যাচ করতে পারছে না। মানে এদের কোনো আইডিয়া নেই। তার কারণ হচ্ছে এরা কেউ মাঠের লোক নয়। তো একটা গভর্নমেন্টের যদি এইরকম একটা দুরবস্থা হয় যে বিগত দিনে এই মাঠগুলো কিভাবে চলেছে বা কিভাবে চলা উচিত বা এদের কন্টিনিউ করতে গেলে কি পলিসি দরকার, সেটা এদের জানা নেই। না জানার জন্য যা ঘটার তাই ঘটেছে। আমি সবচেয়ে বড় প্রশ্ন রাখবো হচ্ছে যে মেসির মতো এরকম একটা বিখ্যাত স্টার এখন এই বর্তমান পরিস্থিতিতে স্পোর্টস ইভেন্টে, অ্যাথলেট ইভেন্টসে ওয়ার্ল্ডের 1 নম্বর, যেটা মেসি প্রথম একজন ফুটবলার। এর আগে কখনো কোনো ফুটবলার এই পজিশনটা পায়নি। তো এইরকম একজন স্টারকে ফুটবলের প্রাণকেন্দ্র বলি আমরা ভারতবর্ষের কলকাতাকে, বাংলাকে, সেই রকম একটা শহরে এনে মাঠ ভরাতে পারেনি। মানে আমি প্রথম অবাক হয়ে গেছি যে সল্টলেক স্টেডিয়াম মেসি এসছে, মাঠ ভরেনি। আমি কনফার্ম যখন এই শতদ্রু দত্ত মেসির সাথে কন্ট্যাক্ট করতে গেছিল, তখন এই গল্পটা অবশ্যই বলেছিল ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় ও ফুটবল ভালোবাসা দর্শক আছে কলকাতাতে। আপনি যখন যাবেন তখন দেখবেন 1 লক্ষ লোক গ্যালারিতে আছে। আপনি যখন যাবেন রাস্তা দিয়ে তখন দেখতে পাবেন মাঠের বাইরে আরো 50,000 লোক অপেক্ষা করছে যারা টিকিট পায়নি। তো এইরকম একটা শহরে আপনি যাচ্ছেন, সুতরাং টাকার রফা যখন করেছে এই ডায়লগগুলো দিয়েছে। এর এগেনস্টে মেসি যখন এসছে, মাঠে বসে দেখেছে যে মাঠ ফাঁকা। দেখো, মেসির মতো প্লেয়াররা না, স্টাররা আর কি, নট অনলি প্লেয়ার, যে কোনো স্টার, এদের কাছে আর টাকাটা বড় থাকে না। প্রথম হচ্ছে যে ভিউয়ার দেখে, মানে আমার কত ভিউয়ার বাড়লো, টিআরপি ঠিক আছে কিনা, ভিউয়ার কমে গেল কিনা। সুতরাং মেসির মতো প্লেয়ার মাঠে যদি ফাঁকা থাকে, মানে মাঠে থাকবে না। এখানেও তাই ঘটেছে। মেসি ঢোকার পরে শতদ্রুকে 5 মিনিটের মধ্যে বলেছে আমি চলে যাবো। শতদ্রু হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে ওটা 20 মিনিট আটকে রেখেছিল। সেকেন্ড আর একটা পলিসি, ওই তৃণমূলের নোংরা পলিসি, ঘিরে রেখে যেন না যেতে পারে আর কি। ব্যাপারটা খুব ছোট করে ভাবলে ওই রকম একটা ভাবে। তাই আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা মেসিকে এনেছিলাম কলকাতায়। আমি শতদ্রু দত্তকে ধন্যবাদ জানাতে বাধ্য হই, যেটা হচ্ছে ভারতবর্ষের এই ক্রীড়াপ্রেমিক, ফুটবল প্রেমিকদের কাছে দেখার মতো একটা সুযোগ করে দিয়েছে। আজকে 3-4টে শহরের লোক তো কিছু হলো দেখেছে, তো সেই জন্য ধন্যবাদ প্রাপ্য। আবার উল্টোটা বলবো যে শতদ্রু দত্ত মানে এতটাই অজ্ঞ, ও মেসিকে আর সৌরভ গাঙ্গুলিকে এক করে ফেলেছে। মানে ও তো শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি দেখে বড় হয়েছে। অ্যাকচুয়ালি সৌরভ, মানে বাংলায় একটা আমাদের চলতি ভাষা আছে, টেনিয়া বলে আর কি। তো সৌরভের টেনিয়া আর কি, ওইভাবে বড় হয়েছে। তো সুতরাং ও যে মেসি ওই রকম। তা এবার মেসি বড় প্লেয়ার, ও জানে মেসি আসলে পরে অনেক টাকা আয় করতে পারবে, সেইগুলো ভেবে ফেলেছে। কিন্তু আসার পরে ওকে কি করে ট্যাকেল করতে হবে, ওর ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে কি পলিসি করতে হবে, সেটা পারেনি। থার্ড হচ্ছে এমন একটা শহরে এসছে যেই শহরের ম্যানেজমেন্ট বলে কিছু নেই। এই শহরে হোমগার্ডও রাজা, মন্ত্রীও রাজা, মানে মুখ্যমন্ত্রীও রাজা, পাড়ার কাউন্সিলরও রাজা। ঠিক আছে, মুখ্যমন্ত্রী যেইভাবে কথা বলে পাড়ার কাউন্সিলর ওইভাবেই কথা বলে। তো ওই রকম একটা রাজ্যে নিয়ে আসার পরে যা হয় তাই হয়েছে। মাঠে ঢোকার পরে মন্ত্রী তার ফ্যামিলি নিয়ে তো ইজারাই নিয়েছিল। মমতা ব্যানার্জির বাড়ির যত আত্মীয় স্বজন আছে, ওর বড় আত্মীয়জন যা আছে, যারা জীবনে কোনোদিন ফুটবল 90 মিনিট দেখেনি টিভিতে, তাদের এনে ছবি তোলানো। এবার ওকে দেখার পরে যা হয়, আইপিএসটাও শুরু করে দিয়েছে। আইপিএসদের দেখে আবার হোমগার্ডরাও শুরু করে দিয়েছে। আর তোমাদের মিডিয়া আর বাদ যাবে কেন, ব্যাপারটা এরকম আর কি। তো এইরকম একটা নোংরা পরিবেশ তৈরি করার জন্য একদম দায়ী হবে অ্যাডমিনিস্ট্রেশন। শতদ্রু দত্তর তো অবশ্যই প্ল্যান করা উচিত ছিল। আমি ওকে পুরোপুরি দোষ দেবো না, তার কারণ হচ্ছে ও জানে, ও তো এই শহর দেখে অভ্যাস। সুতরাং ওর আগে তৈরি হওয়া উচিত ছিল। আগে তৈরি হয়নি কেন, সতর্ক করেনি কেন, শুধু ওটাই ওর দোষ, বাকি কোনো দোষ নেই। কারণ ওই সময় তো ওর আর কিছু করার নেই। এই সরকারের
আন্ডারে গেলে আর কিছু করার থাকে না। সেকেন্ডলি আমার কাছে খবর আছে প্রথম নাকি প্রস্তাব ছিল যে মমতা ব্যানার্জির বাড়িতে নিয়ে যাবে। এটা আমার সূত্র মারফত খবর, যদিও আমি মানে ভাবনাটার কথা বলছি আর কি। মানে একটা গভর্নমেন্ট মেসিকে মুখ্যমন্ত্রী বাড়িতে নিয়ে যাবে, মেসিকে দিয়ে মাঠে বলাবে, খেলা হবে, বাংলায় বলবে মেসি, এইসব হচ্ছে এদের পরিকল্পনা। অথচ এই প্রজেক্টটা মানে ভারতবর্ষে মেসিকে নিয়ে এসছে 260 কোটি টাকার প্রজেক্ট, আমার কাছে খবর আছে। তা এই 260 কোটি টাকার প্রজেক্টের মধ্যে পশ্চিমবাংলা যদি 4টে ভাগ করা হয় তাহলে ধরো 465 কোটি পড়লো আমার ভাগে। 65 কোটি টাকা যদি এখানে খরচ হয়ে থাকে, ফুটবলের কোনো ডেভেলপমেন্টের কোনো পরিকল্পনা ছিল না। মেসিকে যে বিক্রি করে আমার 2টো বাচ্চা ছেলে ডেভেলপ হতে পারে কিছু, সেরকম কিছু নেই। কি হয়েছে, পিসি আর ভাইপোর মার্কেটিং, এটা ছিল লক্ষ্য। পিসি ভাইপোর মার্কেটিং কেন? পিসি মোহনবাগান, ভাইপো ডাবরাবরা। কলকাতাবাসী স্বাধীনতার আগে থেকেই, মানে 1920 সালের পর থেকে, মানে আরেকটু যদি এগিয়ে যায় 1930-40-এর পর থেকেই কলকাতার ফুটবলটা বড় হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান দিয়ে। স্বাধীনতার পর যখন ব্রিটিশরা চলে যায় তখন পরিষ্কার হলো যে এই দুটো ক্লাবই কলকাতা, এবং এই দুটো দলই আমরা 70 দশক, 80 দশক, 90 দশকে দেখেছি সারা ভারতবর্ষে এই দুটো দল ফাইনালে উঠবে বলেই তৈরি হয়। বাকি আর কোথাও থেকে একটা, কখনো একটা গোয়ার টিম, কখনো একটা পাঞ্জাবের টিম উঠে আসে, এটা কিন্তু ম্যাক্সিমামটা এই দুটো টিম। তো সেই রকম একটা পরিবেশে, সেই রকম একটা শহরে মেসি এসছে, অথচ সেইখানে মেসিকে প্রথমত বললাম যেটা মাঠ ভর্তি করেনি। সেকেন্ডলি হচ্ছে কোনো এক্স প্লেয়ার নেই মাঠে। আছে আমি সব আসতে যাচ্ছিলাম আপনার কাছে। আমরা দেখেছি মুম্বাইয়ে দেখলাম সুনীল ছেত্রীকে দেখলাম, কিন্তু উনি তো বাংলারই খেলোয়াড়। না, হ্যাঁ সুনীল ছেত্রী সেটাও ছিল, হায়দ্রাবাদেও ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলার আরো কোনো প্লেয়ার কেন ছিলেন না? এটা না, আমি কি বলছি, কি করে থাকবে এখানে? তো ওই ফ্যামিলির সাথে ছবি তোলার জন্য মেসি এসছে, কোনো ফুটবলের ডেভেলপমেন্ট, ফুটবলের প্রচার এসবের জন্য নয়। এরা কর্পোরেট ট্যুর আর কি। ভুল করে ওরা সল্টলেক স্টেডিয়ামে নিয়ে চলে গেছে। আমার প্রশ্ন থেকে গেল আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা বয়কট করেছি। আমি শতদ্দুর সাথে বসেছিলাম, বসার পরে প্রথম কথা, ফ্যান ক্লাব মাথায় দেয় না পায়ে দেয় ও জানে না, কারণ ও বিদেশে কখনো খেলা টেলা দেখেনি, জাস্ট বোকার আর কি। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট খুলেছে, সৌরভ গাঙ্গুলি গোয়েঙ্কাদের সামনে রেখেছে, সুজিত বোসের মতো লোককে সামনে রেখেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে, আর ও প্লেয়ার নিয়ে আসে, ব্রোকার। কারণ সৌরভ গাঙ্গুলি সরাসরি আনতে পারে না, আবার ইডি সিবিআই আছে, গোয়েঙ্কা আনতে পারে না, ওকে সামনে রেখে করে শিখননি। তা জীবনে কোনোদিন খেলা দেখেনি, ফ্যান ক্লাব, ফ্যান জোন ব্যাপারটা বোঝার ওর ক্ষমতা নেই। আমরা ওকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটা এমন কিছু ইভেন্ট করব যারা কলকাতায় একটা মেসিময় হবে প্রায় 7 দিন ধরে। মেসি যেদিনকে আসবে সেদিন কিন্তু সবাই মেসি মেসি করবে জানা আছে, কিন্তু আবার 5,000 টাকার দাম যখন শুনবে তখন অর্ধ লোক পালিয়েও যাবে, কিছু লোক নেগেটিভও কথা বলবে। না, সেই পরিবেশটা যেন তৈরি না হয়, আমরা একটা করবো। তা ও এটা বুঝতেই পারলো না, প্রথমে হ্যাঁ না কি বললো, তারপর কয়েকদিন পরে আর ফোন টোন ধরছে না, হোয়াটসঅ্যাপ করলে রিপ্লাই দেয়। বুঝে ফেললাম যে ওটা ওই কালীঘাটে জমা হয়ে গেছে, এর বাইরে আর বেরোতে পারবে না। সবার মাঝে যে কথাটা বলতে হয়, স্পোর্টস তো একটা ডিপার্টমেন্ট আছে, তার একটা মিনিস্ট্রি আছে, সেই মিনিস্টারটা আরো বগা, মানে নিজেই সেলফি তোলার জন্য ক্যামেরাম্যানকে বলছে তোল তোল জড়িয়ে ধরে। ও ভেবেছিল বুঝি এটা মেহতাব হোসেন বা দীপঙ্কর, মানে এই লেভেলে ভেবে ফেলেছে। এটা যে মেসি, তার গায়ে হাত দিয়ে ছবি তুলতে হয়, তো রাস্কেল বলতে হয় আমাকে, যে মানে তার কি চিন্তাধারা নিয়ে এসে বড় হয়েছে, কোন ফ্যামিলিতে বড় হয়েছে, এটা আমার ভাবতে হচ্ছে এখন। মানে একজন মন্ত্রী, আমি তোমার মিডিয়ার মাধ্যমে হচ্ছে আমি সরি চাইছি দর্শকদের জন্য, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমি তো মেসির ডাইহার্ট ফ্যান। আমার সামনে আসলে তো আমার থেকে অনেক জুনিয়র, তুমি নমস্য ব্যক্তি, আমার ফুটবলের কাছে তো ভগবান, তার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে আমি ছবি তুলবো? আমি মেসির 29টা ম্যাচ দেখালো মাঠে বসে, তবু আমার স্বপ্ন হয় না যে আমার কাছে আসুক, আমার কাছে দূরেই থাকুক, আমার কাছে ভগবানের মতোই থাকুক। এটা আমার মনের ভাবনা আর কি। আমি কি এখানে পারতাম না 50,000 1 লাখ টাকা, আমি 40 লাখ টাকা সল্টলেকে প্রোগ্রাম করেছি, এখানে 10 লাখ খরচ করে সামনে গিয়ে যেতে, ওর ওই শতদ্রুর ওই হোটেলে ছবি তুলতে? এটা আমার ভাবনার মধ্যেই নেই। ও সারা পৃথিবীর কাছে ভগবানের মতো রয়েছে, সেখানে আমি জড়িয়ে ধরে ছবি তুলবো? যে কোনোদিন ফুটবলই দেখেনি, খেলা তো দূরে কোথাও দেখেও নি, আমার মনে হয় অরূপ বিশ্বাস কখনো, আমি নাম ধরেই বলছি, 90 মিনিট ফুটবলটাও দেখেনি। আমি চ্যালেঞ্জ করে বলছি ফুটবলের ওজনটা বলতে পারবে না, এখন হয়তো গুগলে তাড়াতাড়ি করে দেখে নেবে যদি কেউ প্রশ্ন করে বসে, জানে না। তো
তো এই রকমের যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে, এইরকম যদি চিন্তাধারা থাকে, যা হওয়ার তাই হয়েছে। দুঃখ লাগে সেই দর্শকদের জন্য, যেই দর্শকরা দিনের পর দিন সেই ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে সল্টলেকে চিৎকার করে সল্টলেক স্টেডিয়ামকে বাঁচিয়ে রেখেছে, যারা 100-200 টাকার টিকিট কেটে দিনের পর দিন মাঠে যাচ্ছে, জেনারেশনের পর জেনারেশন যাচ্ছে, বাবা যেহেতু এখন ছেলে যায় তার ছেলেরাও যাবে, সেই সব দর্শকরা এই মাঠে উপস্থিত ছিল না। পারতো তো 5,000, যেই যে গ্যালারিটা ফাঁকা গেছে সেই 5,000 10,000 টিকিট 500 টাকা করে লটারি করে বিক্রি করতে পারতো, 200 টাকায় বিক্রি করতে পারতো। না, এটা তো কর্পোরেট প্রোগ্রাম। এখানে মমতা ব্যানার্জির বাড়ির লোকেরা ছবি তুলবে, অভিষেকের লোকেরা ছবি তুলবে, এখানে অরূপ বিশ্বাসের লোক ছবি তুলবে, একদম সিম্পল হিসাব। তাই আমরা এইরকম একটা রাজ্যে এখন বাস করছি বর্তমানে, তা কিছু করার নেই। আমি বলতে বাধ্য হচ্ছি 2011-তে মেসিও এসেছিল, যদিও তখনকার মেসি এখনকার মেসি অনেক তফাৎ আছে। তখনও তৃণমূল সরকার নতুন এসছে, তো তখনকার যে স্পোর্টস মিনিস্টার ছিল তাকে কিন্তু আমি মদনদাকে দেখিনি, মদন মিত্রকে দেখিনি এরকম জড়ি ধরে চলে চলার ইচ্ছা আছে। আমি তখন নিজে মাঠে ছিলাম, নিজে দেখেছি, কিন্তু দেখিনি। তার আগে আমি সুভাষ চক্রবর্তীকে দেখেছি। আমি জীবনে কোনোদিন সিপিএম করিনি, মানে সিপিএম পার্টি বসে কোনোদিন ঢুকিনি, করা তো অনেক দূরের কথা। কিন্তু আমি যখন এই ম্যারাডোনা এসেছিল সেই 2008 সালে, আমি ওইখানে একটা 30 ফুটের মূর্তি করে সাজিয়েছিলাম। সুভাষ চক্রবর্তী খবর পেয়ে, মিডিয়ার কাছে খবর পেয়ে আমার কাছে চলে এসেছিল, একটা স্পোর্টস মিনিস্টার, এনজয় করতে, যে দেখে আছে। আমাকে এসে বলছি, তোর এই পাগলামি আগে বললি না কেন, তাহলে আমি সল্টলেকে জায়গা দিতাম। মানে এটাই তো স্পোর্টসম্যান স্পিরিট। আর এখানে হচ্ছে মানে আমাদের ইনভাইটেশন তো দূরের কথা, স্পোর্টস মিনিস্টার খোঁজ নেওয়া তো দূরের কথা, সেই তো তার লোক নিয়ে ঘিরে ছবি তোলার জন্য ব্যস্ত। এই যে ডিফারেন্স, মানে সুজিত বোস 10 কোটি টাকা, আমার কাছে খবর আছে 10 কোটি টাকা দিয়েছে একটা 70 ফুটের মূর্তি করবেন, ও হিরো হবে। মূর্তিটা নিয়ে যা ট্রোল হচ্ছে, যাই হচ্ছে, সেটা তো সবার জানা। আমরা এটা নিয়ে কোর্টে যাচ্ছি, কেস করবো আর কি, এটা খোলাবো আর কি। মানে ব্যবসা করা যাবে না মেসিকে নিয়ে। আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব বেঁচে আছি, ব্যবসা করতে দেবো না। কত কোটি টাকা তুলে তুমি ওই হিরো হওয়া যাবে না। আগে ঠিক করে মূর্তিটা বানাও, তারপরে মেসিকে, কেন মেসির ফ্যামিলি শুদ্ধ নিয়ে আসো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা বান্দরের মতো মুখ করে দিয়ে তুমি মেসি বলে মার্কেট থেকে টাকা তুলে তোলাবাজি করবে, সেটা করতে দেবো না, আমরা কোর্টে যাবো। এই প্রোগ্রামে কি হলো, হায়াত ওর আন্ডারে, সুজিত বোসের আন্ডারে, হায়াতের ভিতরে দাদাগিরি করলো সুজিত বোস, যাকে নিয়ে ড্রাইভার টাইভার সবাইকে নিয়ে ঢুকে পড়েছে। সেখানে শুনলাম নাকি শাহরুখ খানও ঢুকতে পারছে না আর কি। আর মাঠে হচ্ছে ক্রীড়ামন্ত্রীর কন্ট্রোলে, ক্রীড়ামন্ত্রী মাঠে দাদাগিরি, যার নিজেদের লোক নিয়ে গিয়ে বগলে হাত দিয়ে ছবি তুলছে। তো এই রকম যদি চিন্তাধারা হয়, তাহলে ফুটবল কোথায় যাবে আর কি। আমাদের ফুটবল বর্তমানে 142 নম্বর ফিফা র্যাঙ্কে। এটা 211টা দেশ ফুটবল খেলে, 142, মানে আমার ধারণা যে 120-25 পরে আর নাম্বার সিলেকশন হয় না, যারটা আসে বসিয়ে দেয় আর কি। মানে এটা 142 আর 200 প্রায় সমান। তা ভারতবর্ষে একসময় এশিয়া লেভেলে চ্যাম্পিয়নশিপ, এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে, সেইখান থেকে আজকে কোথায় এসছে। এআইএফ এর প্রেসিডেন্টও কল্যাণ চৌবে বিজেপি করেন, আমি তার নামটা উল্লেখ করলাম, তা সেও দায়িত্ব থেকে এড়াতে পারে না। কিন্তু আমি বাংলার ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে বলবো যে একটা সময় গেছে ভারতবর্ষের টিমে বাংলার থেকে 9 জন প্লেয়ার মাঠে থাকতো। আমি 82 এশিয়ান গেমস আছে, অনেক ক্লিপ আমি দেখাতে পারি, ওই চেঞ্জ করার পরে প্লেয়ার 11 জনই বাঙালি। আর বর্তমান পরিস্থিতিতে এই তৃণমূলের সরকারে এই ধরনের ক্রীড়ামন্ত্রীর দৌলতে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, লাস্ট একটা ম্যাচ আমি দেখতে গেছিলাম, একটা বাঙালি মোহনবাগানের ক্যাপ্টেন, 45 থেকে 50,000 দর্শক চিৎকার করছে নন বেঙ্গলির জন্য। এই দৃশ্য তো আমরা যখন ইয়ং ছিলাম তখন তো ভাবতেই পারিনি আর কি। ওই বললাম, যা হবার তাই হয় আর কি। এদের তো খেলায় কি হলো সেটা দরকার নেই। ইস্টবেঙ্গল মোহনবাগান, আজকে মেসি আসবে, খেলা হবে, কেউ মোহনবাগান সাপোর্টার, কেউ ইস্টবেঙ্গল সাপোর্টার, কিন্তু সবাই যাবে মেসির জন্য। এটাই হওয়া উচিত ছিল। পিসি ভাইবোর টিম মাঠে, ইস্টবেঙ্গল বাদ। বলছি ইস্টবেঙ্গল নাকি তৈরি না, কেউ বিশ্বাস করবে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কোনো প্লেয়ার আছে যে মেসির সাথে দেখা করতে চায় না? এখন এরা যা বলে আমাদের বিশ্বাস করতে হয়, নাহলে কালকে ধরে নিয়ে কাউকে কেস দিয়ে দেবে, কাউকে ই করে দেবে, এই জনগণ কিছু বলে না। কিন্তু আমি উত্তম শাহ বলছি, আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব, আমার কোনো ভয় টয় নেই, কারণ চুরি করিনি, কারোর হারামে 1 টাকা খাইনি। আমরা সৎ পথে এই ফুটবলটাকে ভালোবাসি। আজ 25 বছর ধরে এই ফ্যান ক্লাব লড়াই করছে। লড়াই মানে কোনো নোংরামি নেই এর মধ্যে, ভালোবাসার জন্য যা করছি তাই করি। আমাদের এই
ফ্যান ক্লাবের ফটো ফিফার ইনস্টাগ্রাম পেজে পোস্ট হয়। এটা প্রাউড ফিল করি আমি একজন ভারতীয় হয়ে, যে ভারত যেই দেশ 142 নম্বর র্যাঙ্কে থাকে ফিফার, সেই দেশের দর্শকদের একটা কর্মকাণ্ড ফিফা পোস্ট করছে। তে আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব আরও 2-4টে কথা বলবো আপনাদের মাধ্যমে। দর্শকদের টাকা ফেরত দিতে হবে, একদম ডেট জানাতে হবে 48 ঘন্টার মধ্যে। 2 নম্বর বলবো, যারা টাকা পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা রাস্তায় থাকব, তাতে যত দূর যেতে হয় আছি। 24 ঘন্টা কেন, 48 ঘন্টা কেন, 72 ঘন্টা রাস্তায় থাকতে রাজি আছে, টাকা ফেরত দিতে হবে। এরা বলেছে টাকা দেবে, কিন্তু কখন দেবে কবে দেবে ডিক্লেয়ার করতে হবে। এদের দেওয়া আর দেবো এই ভাষা তো অনেক শুনেছি, সে লোকে দেখেছে চাকরি রোজ দিয়ে দিচ্ছে আর চাকরি যোগ নিয়ে নিচ্ছে, এটা এইগুলো ক্লিয়ার করতে হবে। দর্শকরা, আমার কাছে একটা দর্শক আমার ওই ফ্যান ক্লাবের প্রোগ্রামে এসেছিল ওই মিউজিয়ামে, ছেলেটি খুব দুঃখ করে বলছে মহারাষ্ট্র থেকে এসছে, বম্বের ছেলে। বলছে ভাইয়া বম্বে তো মেসি জায়গা, हम कलकत्ता में आया था एंजॉय करेंगे। মানে কলকাতার দর্শক খুব আনন্দ করে ওটা জেনেই ও কলকাতায় এসছে। ও বলছে আমজা বিদার, দুজন বন্ধু এসছে, দুজন এসেতে ওদের প্রায় 50,000 টাকা এক একজনের খরচ হয়েছে। বলছে আমরা তো ওখানে ভিভিআইপির টিকিট কেটে ওখানেই দেখতে পারতাম মেসিকে কাছ থেকে, কিন্তু ওখানে মজা হবে না, আনন্দ হবে না, সেই জন্য কলকাতা এসছে। কলকাতায় আসার পরে এই দৃশ্য দেখলো এই কতগুলো অগামূর্খ অর্গানাইজারের জন্য, তাহলে কলকাতার মুখটা কোথায় নামলো? ভবিষ্যতে কেউ কি আর আসবে? ওই যে মানে একটা কথা বলতে হয়, শিল্প দাঁড়িয়েছে, এখন শিল্পী দাঁড়াচ্ছে, মানে শেষ করতে চাইছে। ওই ঔরঙ্গজেব আর জাহাঙ্গীর আর শাহজাহানরাই থাকবে এই রাজ্যে, তারাই চালাবে দেশ, তারাই বেঁচে থাকবে, বাকি সবাই মুখে থাকো। কথায় কথায় বলবে রবীন্দ্রনাথ, কথা শুনলে মনে জানে রবীন্দ্রনাথ পাশের বাড়ির লোক, আর বিবেকানন্দ টিএমসি করতো, আর নেতাজি মনে হচ্ছে ওনার প্রফেসর ছিল মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে আজকে মেসির মতো এরকম একটা স্টার সারা পৃথিবী দেখলো, কি অবস্থা। হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না। একটা কথায় ওই গ্যাপটাতে দেখবে তোমরা ই করে, মানে ইন্ডিয়ার নাম উঠে এসেছিল যে ইন্ডিয়াতে মেসি গেছে, এই অবস্থা। ওরা তো কলকাতা জানে না। আজকে হায়দ্রাবাদ, দিল্লি, বম্বে কিছুটা করার পরে আমাদের অন্তত ইন্ডিয়ার মুখটা বেঁচেছে আর কি। কলকাতার এটা রিপেয়ার করার জায়গা নেই, কিন্তু তোমাকে ইন্ডিয়ার সম্মানটা বেঁচেছে। বেশ কয়েকজন সমর্থককে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, ওরা কি যে ভাঙচুরটা করলো, মানে ফুটবল প্রিয় বাঙালি দর্শক গিয়েছিল ভাঙচুর করলো। দেখো ভাঙচুরটা আবেগ। তোমাকে প্রথমে যদি আমি অন্যায় করি, এবার তার কাউন্টারে আমাদের দেশের নিয়ম হচ্ছে, প্রশাসকদের চিন্তাধারা হচ্ছে আমি অন্যায় করেছি, আমি ওটা ভুল, ওটা অন্যায় নয়, আর তুমি যেটা ভুল করেছো সেটা অন্যায়, এই অ্যাঙ্গেল থেকে এরা বিচার করে। আর তুমি যদি অন্যায় করে থাকো তাহলে তার মাপ নেই, আর আমার কোনো অন্যায় টন্যায় নেই, ওটা আমার ভুল। মানে আমরা মন্ত্রীপন্থী হয়ে গেছি, আমরা কোনোদিন অন্যায় করতে পারি না, আমাদের ভুল হয় মাঝে মাঝে, ঠিক আছে, অন্যায় বলে কিছু নেই। কিন্তু দর্শক, জনগণ, সাধারণ লোক, তারা ভুল করলে সেটা অন্যায় করে, তারা ভুল করে না। কেন ভুল করবেন আপনি? তো এই চিন্তাধারা নিয়ে এরা বেঁচে আছে, তাই হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, কাউকে অ্যারেস্ট করেছে, করেছে। তাই আমরা তো দেখো ফুটবল মাঠে হসপিটাল ভাঙচুর হয়েছে, হয়েছে, এইটা দেখে আমি সারা পৃথিবীতে দেখে এসেছি। মানে এই 90 মিনিটের খেলা একটা রেজাল্ট হয়, 22 জন মাঠে খেলে। পৃথিবীতে সবচেয়ে বেশি এক্সাইটিং খেলা হচ্ছে আইস হকি, ঠিক আছে, মানে ওই সাদা চামড়ার লোকেরা খেলছে, ওই মাইনাস টেম্পারেচারে খেলছে, তারপর রক্ত বেরিয়ে যাচ্ছে, মানে ফাটাফাটি আর কি। সেকেন্ড ম্যাচ ফুটবল, উত্তেজনা, বডি কন্ট্যাক্ট ম্যাচ, তো সেইখানে একটু গন্ডগোল হবে, একটু ভাঙচুর হবে, হতেই পারে। কিন্তু ভাঙচুর হবে কেন সেটা তুমি ঘরে বসে ভাবলে তো হবে না, তোমার অ্যাডমিনিস্ট্রেশনকে তৈরি থাকতে হবে। তুমি তো ভুল করেছো, তুমি মেসিকে বগলে নিয়ে ছবি তুলেছো, যে লোকটা 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছে সে দেখতে পায়নি, সে তো ভাঙচুর করবে নাকি তুমি আদর করবে? কি করবে সে? তুমি তো জন্ম থেকেই অসৎ পথে অর্থ আয় করছো, তাই তোমার এই 10,000 টাকার কোনো ভ্যালু নেই, ও তো খেটে আয় করেছে। আমার কাছে একজন দর্শক এসে বলছে, দাদা 25,000 টাকা মাইনা পেয়ে চাকরি করি, মানে চাকরি করে 25,000 টাকা মাইনায় 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। বলছে এবার আমি ভেবেছি যে আমার 1 মাস 2 মাস কষ্ট করতে হবে, কিন্তু সারা জীবন তো আর মেসিকে দেখতে পারবো না, তো 1 মাস 2 কষ্ট করলে কি প্রবলেম হবে, সেইটা আশা নিয়ে মাঠে গেছিলাম, কিন্তু দুদিকেই নিরাশ হলাম আর কি। এবং ও বলছে আমার কষ্টটা এখন ডবল মনে হবে আর কি, যদি মেসিকে দেখতাম তাহলে আর কষ্ট মনে হতো না আর কি, আনন্দে 2 মাস কেটে যেত। তো এই মানসিকতা নিয়ে অনেকে মাঠে গেছে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে
যেটা তুমিও বললে, সেটা হচ্ছে যে আর কি কোনোদিন কোনো প্লেয়ার আসবে না? কলকাতায় আসবে, এই সরকার থাকলে আসবে না। এই যে বললাম, এই শিল্প দাঁড়িয়েছে, এখন শিল্পী দাঁড়াচ্ছে। তা এরা চাইছে ওই জাহাঙ্গীর, ঔরঙ্গজেব বা শাহজাহানরাই থাকবে, আর এইরকম কিছু নেতৃত্ব শ্রেণীর মন্ত্রী থাকবে, তারাই চলবে আর কি। বাকি তোমার ইচ্ছা হয় থাকো, নাহলে চলে যাও আর কি। পরিযায়ী শ্রমিক, কোনো চিন্তা নেই, বিদেশে চলে যাচ্ছে স্টুডেন্টগুলো পড়াশোনা করে, কোনো চিন্তা নেই, আরো তাড়াতে পারলে বাঁচে। শিক্ষার মান কমিয়ে দিচ্ছে, ইচ্ছা করে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো আর বিদেশে চলে যাও, এই সিস্টেম, কিছু দরকার নেই। এটা এদের ভাবনা আর কি। মাঠে কিন্তু সৌরভ গাঙ্গুলি ছিলেন, উনি কি মাইক নিয়ে বলতে পারতেন না, যে শান্ত করতে পারতেন না দর্শক? দর্শক এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলি কেন, মুখ্যমন্ত্রী আমি শুনেছি পালিয়ে গেছে। তো মুখ্যমন্ত্রী পালিয়ে গেছে, সৌরভ গাঙ্গুলি বলবে? সৌরভ গাঙ্গুলি তো আরো আরেকটা মানে চিটার বলা যায় আর কি। আমি সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল তখনও আমি অ্যানালাইসিস করেছি, তখন মিডিয়া হয়তো শুনতো না আমার কথাটা। সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হয়ে একটা বাংলার প্লেয়ারকে খেলায়নি। সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল 3বার রঞ্জিতে আমরা সেমিফাইনাল খেলেছি। সচিন তেন্ডুলকার যখন ক্যাপ্টেন ছিল না, তখন 2জন শুধু কিডস বয় বলে মাঠে নিয়ে যেত, বলতো তারা ইন্ডিয়া টিমে ঢুকে গেছিল। তার মধ্যে একটা ওই একটা স্পিনার ছিল, কি পাওয়ার, আর আগারকারকেও বলতে পারো আর কি। এরা কিডস বয়ের জন্য ইন্ডিয়া টিমে চান্স পেত। আর সৌরভ গাঙ্গুলি নিজে বলছে, আমি হরভজনকে খেলিয়েছি, আমি যুবরাজকে খেলিয়েছি, আমি রামকে খেলিয়েছি, আমি কায়েবকে খেলিয়েছি, আমি পাঠানকে খেলিয়েছি। আরে গাধা, তুই তো বাংলার প্লেয়ার একটা খেলাসনি, তাহলে তার বাকি, তার মানে ওগুলো সব মিথ্যে কথা তোর। আর যদি ওগুলো সত্যি হয়, তাহলে তুই চাস না বাংলা থেকে আর কেউ ক্রিকেট খেলে, তুই একাই খেলবি। এবং এটাই সত্যি, ও চায় না বাংলা থেকে কোনো ক্রিকেটার উঠে আসুক। যতদিন সৌরভ গাঙ্গুলির দাদা সিবিআইতে থাকবে, সিবিআই শুনতে শুনতে এখন আর সবই একই হয়ে যাচ্ছে আর কি, সিএবিতে থাকবে, ততদিন কোনো বাংলার প্লেয়ার ইন্ডিয়ার টিমে চান্স পাবে না। ও যখন বিসিসিআইতে প্রেসিডেন্ট হলো, তার 1 মাসের মধ্যে ঋদ্ধিমান শাহ ইন্ডিয়া টিম থেকে বাদ গেল। ঋদ্ধিমান শাহ 1 নম্বর উইকেট কিপার ছিল, অলরাউন্ডার ছিল, সেঞ্চুরি করছিল, আবার উইকেট কিপিং করছিল। যেই হলো বাদ দিয়ে দিল, মানে আর কারোর ক্রিকেট খেলা যাবে না, তাহলে ওর দাদার টিআরপি কমে যাবে। এটা হচ্ছে মানসিকতা। ও এখন প্রমোট করে ফুটবলকে, ও আইএসএল এর টিম কেনে, ও আইপিএল এ ঢোকে না। ব্যাপারটা হচ্ছে এরকম। টাকা পয়সা কোথা থেকে কি পাচ্ছে, সিএবিতে কি হচ্ছে, কোনো প্রজেক্ট নেই, কোনো প্ল্যান নেই, কিছু নেই। আমি এটাও বললাম, ওই কি পোরেল বলে একটা প্লেয়ার আছে, মোস্ট প্রবাবলি অভিষেক পোরেল মনে হচ্ছে, ওই দিল্লির হয়ে ছেলেটা খেলছে, উইকেট কিপার, আর খুব জুনিয়র ছেলে, ভালো ব্যাট করছে, দিল্লির হয়ে আইপিএল খেলে আমাদের বাংলার। সেই ছেলেটাও কয়েকদিনের মধ্যে বাদ যাবে আর কি। ছেলেটা ইন্ডিয়ার নকিং এ আছে, জুনিয়র প্লেয়ার। তো এই এ টিম, ইন্ডিয়ার বি টিম, এই লাইফ শেষ আর কি। ইন্ডিয়া টিমে ঢুকতে পারো যতদিন এই 2 ভাই আছে। একদম শেষ আপনার কাছে আসবে স্যার, বলছেন যে টাকা ফেরত দিতে হবে, না হলে আপনারা রাস্তায় আছে। আপনাদের সাথে যোগাযোগ করবে কি করে যারা টাকা ফেরত চাইবে? আমার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব ফেসবুকে পেয়ে যাবে। সেকেন্ডলি, আমি তাও আপনাদের মাধ্যমে আমি নাম্বারটা বলে দিচ্ছি আমার, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বারে আমি বলছি, কারণ আমার সৎসাহস আছে বলে আর কি, পালিয়ে যাওয়ার জন্য নয় আর কি। 9830184564। আবার রিপিট করছি, 9830184564। কারো টাকা যদি না পেয়ে থাকেন, আপনার কাছে যদি টিকিট থাকে, আপনার কাছে টিকিট থাকানো, এটা এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে। সেটা হচ্ছে অনলাইনে যেহেতু টিকিট কাটা হয়েছে, অনলাইনে রিটার্ন হবে। যেই অ্যাকাউন্ট থেকে আপনার টিকিটটা কাটা হয়েছে সেই অ্যাকাউন্টে রিটার্ন যাবে। যদি না যায়, আপনার কাছে টিকিটটা থাকে আর ওই অ্যাকাউন্টে নিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা আপনার পাশে থাকব। সারা বাংলার ইডেনে যত দর্শক ছিল, সব দর্শকদের জন্য এই মেসেজ দিলাম, আমরা আছি আপনাদের পাশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। রাজ্য সরকার বলছে টাকা ফেরত দেবেন, কিন্তু না চাইলে তো বিশ্বাস নেই। তবে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব তারা বলছে যে যারা টাকা ফেরত পাইতে চাইছেন এবং যদি না ফেরত পান, যতদিন না টাকা ফেরত পাচ্ছেন, আপনাদের জন্য আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব রাস্তায় নেমে লড়াই করবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।